ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সম্পর্কে। প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। পাশ্চাত্য দেশগুলিতে যেভাবে রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছে, সেইভাবে প্রাচীন ভারতবর্ষে সুনির্দিষ্টভাবে রাষ্ট্রচিন্তা গড়ে ওঠেনি। প্রাচীন কালে ইউরোপে পাশ্চাত্যে যেভাবে রাষ্ট্র দার্শনিকদের উদ্ভব ঘটে এবং বহু আগে থেকেই তাদের রাষ্ট্রচিন্তাকে সুসংবদ্ধভাবে রূপ দেওয়ার ব্যবস্থা গৃহীত হয়েছে, সেরকম ভাবে ভারতের রাষ্ট্রচিন্তাবিদদের ভূমিকা থাকলেও সুনির্দিষ্টভাবে রাষ্ট্রচিন্তা গড়ে তোলা হয়নি। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থে রাষ্ট্রচিন্তার কথা জানা যায়। মহাভারত থেকে, মনু সংহিতা থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে রাষ্ট্রচিন্তা সম্পর্কে জানা যায়। পাশ্চাত্যের ক্ষেত্রে প্লেটোর রাষ্ট্রচিন্তা, প্লেটোর বিখ্যাত গ্রন্থ রিপাবলিক, লজ, বিভিন্ন গ্রন্থ রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি পাশ্চাত্যের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে গণ্য হয়েছেন। তারই বিখ্যাত শিষ্য অ্যারিস্টটল তার দ্য পলিটিক্স গ্রন্থ তিনি রচনা করেছেন এবং এই গ্রন্থের 8টি খণ্ড আছে, 8খানা বই আছে দ্য পলিটিক্স। বুক 1, বুক 2, বুক 3, বুক 4, বুক 5, বুক 6, বুক 7, বুক 8। এইরকম ভাবে ভারতবর্ষে রাষ্ট্রচিন্তাবিদ থাকলেও তাদের বক্তব্য, রাজনীতির বক্তব্য সুনির্দিষ্টভাবে কোনো গ্রন্থে উল্লেখ করা হয়নি। তবে হ্যাঁ, ভারতবর্ষে বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন অ্যারিস্টটলের সমকালীন কৌটিল্য, অপর নাম চাণক্য, আসল নাম বিষ্ণুগুপ্ত। তিনি বিখ্যাত রাজনীতিবিদ। তিনি একজন শাসক, আবার তিনি রাষ্ট্রচিন্তাবিদ, কিন্তু তিনি রাষ্ট্রচিন্তাবিদ হিসাবে গণ্য হননি। তার কারণ প্রাচীন ভারতে বিভিন্ন বিদেশি শাসন প্রতিষ্ঠিত হয়েছে, একাধিক বৈদেশিক শাসন, হুন, পাঠান, গ্রিক, পার্সিক, আরবি আক্রমণে ভারত দখল হয়ে গেছে তাদের হাতে। সেই কারণে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্যের যে বক্তব্য, তার রাজনীতি সম্পর্কে বক্তব্য, রাজার দায়িত্ব, রাজার ক্ষমতা, রাজার কি কি গুণাবলী থাকবে, রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য, জনসংখ্যা, কোষাগার, সেনা, রাজা, এইসব বৈশিষ্ট্যের কথা তিনি তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন। কিন্তু এই গ্রন্থটা আবিষ্কার হয়নি। দীর্ঘদিন ধরে অ্যারিস্টটলের সমকালীন চিন্তাবিদ, আজ থেকে 2300-2400 বছর আগের চিন্তাবিদ কৌটিল্য, অথচ তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র প্রকাশিত হলো 1905 সালে। এই তো সেদিন 1905 সাল। আর 1915 সালে এটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে
এটাকে অনুবাদ করা হয়েছে। তাহলে এতদিন কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ, তার গ্রন্থে যে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, নৈতিকতার বক্তব্য, ধর্ম সম্পর্কিত আলোচনা, শাসকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা, জনগণের আনুগত্য পরায়ণতা, বিভিন্ন দিক, রাজনীতির, রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক তিনি আলোচনা করেছিলেন। কিন্তু সেই গ্রন্থটা চাপা ছিল। কিন্তু অ্যারিস্টটলের গ্রন্থ সেই সময় থেকে বিকশিত হয়েছে। তার বক্তব্যগুলি পাশ্চাত্যে প্রচার হয়েছে, বিস্তার লাভ করেছে, গোটা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। সেই কারণে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা সুসংবদ্ধ রূপ ধারণ করেনি, নির্দিষ্টভাবে একটি প্রকাশের ব্যবস্থা গৃহীত হয়নি। তবুও প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছে। পলিটিক্যাল থট প্রাচীন ভারতে গড়ে উঠেছে। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য আছে। প্রাচীন ভারতে বহু রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, অনেক রাজ্যে রাজা স্বৈরাচারী হয়েছেন, অনেক রাজ্যে চরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, অনেক রাজ্যে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বিভিন্ন দিক, বিভিন্ন বৈশিষ্ট্য আমরা এক দুই করে আলোচনা করব। 1 নাম্বার, গ্রিসের রাষ্ট্রচিন্তা প্লেটোর হাত ধরে অ্যারিস্টটলের উদ্যোগে যেভাবে প্রসারিত হয়েছে, বিকশিত হয়েছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা সেভাবে গড়ে ওঠেনি। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য, মনু সংহিতা থেকে পাওয়া সমকালীন যুগের রাজ্যের প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি, শাসকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রে বিভিন্ন বিষয় সম্পর্কে জানা গিয়েছে। নামে অর্থশাস্ত্র, কিন্তু মৌর্য যুগের রাজনৈতিক কার্যকলাপ, রাজার দায়িত্ব, প্রজাদের প্রতি রাজা কি কি দায়িত্ব পালন করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সেটা কিন্তু রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অবদান রেখেছে। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদরা অন্ধভাবে আদর্শবাদী নন। আদর্শবাদ কি? রাষ্ট্র এবং ব্যক্তি, এই দুয়ের মধ্যে ব্যক্তির হাতে ক্ষমতা কম থাকবে, রাষ্ট্রের অর্থাৎ শাসকের ক্ষমতা বেশি থাকবে। ব্যক্তি রাষ্ট্রের অধীন, রাষ্ট্র ব্যক্তির অধীন নয়। ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। এটা হলো আদর্শবাদ। অ্যারিস্টটল আদর্শবাদী দার্শনিক। উনি ব্যক্তি আর রাষ্ট্র এই উভয়ের মধ্যে ব্যক্তিকে কম গুরুত্ব দিয়েছেন, রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্লেটো আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন, যে এই ধরনের রাষ্ট্র গড়ে উঠবে। আদর্শবাদে কাল্পনিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, যেটা অনেক সময় বাস্তবে সম্ভব নয়। আদর্শ রাষ্ট্রে তৃতীয় শ্রেণীর মানুষ, উৎপাদক যারা, তারা শাসন ক্ষমতায় যেতে পারবে না। শুধু অভিভাবক শ্রেণী শাসন ক্ষমতায় থাকবে, আর যোদ্ধা শ্রেণীর দেশকে রক্ষা করবে। এই আদর্শ রাষ্ট্রের বক্তব্য তার রিপাবলিক গ্রন্থে তুলে ধরেছেন। এইভাবে
অন্ধভাবে রাষ্ট্রকে হাইলাইট করেছে আদর্শবাদীরা। আধুনিক যুগের যে আদর্শবাদী জার্মান দার্শনিক হেগেল, তিনিও কিন্তু রাষ্ট্রকে বড় করে তুলে ধরেছেন। রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি, রাষ্ট্র কোনো অন্যায় করতে পারে না, রাষ্ট্রের শাসক ঈশ্বরের দ্বারা প্রেরিত দূত। সুতরাং রাষ্ট্রকে মেনে চলবে ব্যক্তি, অন্ধভাবে মেনে চলবে, তার কারণ রাষ্ট্রকে মেনে চললেই ব্যক্তি তার অধিকার স্বাধীনতা পাবে। এই হলো আদর্শবাদ। এই সমস্ত আদর্শবাদী বক্তব্যকে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদরা কিছুটা গুরুত্ব দিলেও পুরোপুরি ভাবে গুরুত্ব দেননি। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটা বড় বৈশিষ্ট্য বাস্তবতাকে গুরুত্ব দেওয়া, বাস্তব পরিস্থিতি, বাস্তবের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, বিদ্যমান মানুষের মধ্যে যে রীতিনীতি প্রচলিত আছে, সামাজিক বিষয়, এগুলিকে অর্থাৎ বাস্তবকে গুরুত্ব দিয়ে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা গড়ে তুলেছে। তাহলে আমরা কথা বলতে পারি যে তত্ত্ব, থিওরি আর হলো বাস্তব, এই উভয়ের মধ্যে মেলবন্ধন করেছে। কিন্তু পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে থিওরি আর বাস্তবের মধ্যে মেলবন্ধন করা হয়নি। প্লেটো বিখ্যাত দার্শনিক, অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক, তারা যদি বাস্তবতাকে গুরুত্ব দিতেন তাহলে তারা কি কৃতদাস ব্যবস্থাকে স্বাভাবিক ব্যবস্থা মনে করতেন? কেন তারা কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করেছেন? আর কৃতদাস ব্যবস্থাকে সমর্থন করার মধ্য দিয়ে মাস্টার্সদের, প্রভুদের হাতকে শক্ত করেছেন। আর তাদের যারা অত্যাচার, নিপীড়ন, তাদের দ্বারা তৈরি রাষ্ট্র কাঠামো, পুলিশ, মিলিটারি বাহিনীর ভূমিকা, নক্করজনক ভূমিকা, কৃতদাসদের উপরে অত্যাচার, নিপীড়ন, হত্যা, এটাকে স্বাভাবিক বলে তারা মনে করেছেন। তারা বাস্তবটাকে গুরুত্ব দেননি। কিন্তু আমাদের দেশের প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদরা কৌটিল্য, তিনি কিন্তু বাস্তবতাকে গুরুত্ব দিয়েছেন। রাজার স্বৈরাচারকে সমর্থন করেননি। রাজাকে নীতিবান হতে হবে, রাজাকে মূল্যবোধযুক্ত হতে হবে, এই সমস্ত বিষয়কে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাতে গুরুত্ব দেওয়া হয়েছে। নাম্বার 2, ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে আজকের আমাদের আলোচনা হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার সঙ্গে ধর্মের যোগ আছে। দেখো, রাজনৈতিক বিষয়, আইন, প্রশাসন, বিচার সংক্রান্ত কাজ, শাসন বিভাগের রুল অ্যান্ড অর্ডারের কে মেনটেন করা, শৃঙ্খলা বজায় রাখা, আর আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা। এটাই তো বাস্তবতা। এই বাস্তবতা হচ্ছে বাহ্যিক বিষয়, আর ধর্ম হলো অন্তরের বিষয়, বিবেকের বিষয়। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার সঙ্গে ধর্মের যোগাযোগ আছে, ধর্ম থেকে বিচ্ছিন্ন নয়। পাশ্চাত্যের আধুনিক যুগের রাষ্ট্রচিন্তাবিদ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তাবিদ ইটালির ম্যাকিয়াভেলি, তিনি বলেছিলেন যে ওই পাশ্চাত্যের প্রেক্ষাপটে আধুনিক যুগের শুরুতেই তিনি বলেছিলেন যে ধর্ম আর রাজনীতি এক নয়, ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে, মরালিটিকে, নৈতিকতাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। রাজনীতি হচ্ছে বাহ্যিক বিষয়, আর ধর্ম আর মরালিটি হচ্ছে মানুষের মনের বিষয়। কেন ধর্ম আর রাজনীতি এক হবে? কেন ধর্মীয় নেতাদের দ্বারা রাজা পরিচালিত হবে?
কেন রাজা ধর্মীয় পুরোহিতের কথা শুনে রাষ্ট্র পরিচালনা করবেন? সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজাকে শক্তিশালী হতে হবে, রাজাকে নীতি জ্ঞানহীন হতে হবে। রাজা ব্যক্তিগতভাবে ধর্ম পালন করবেন, কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাজা ধর্মবিরোধী ভূমিকা পালন করবেন। এই বক্তব্য পাশ্চাত্যের অনেক পরে ম্যাকিয়াভেলি আধুনিক যুগে এই কথাটা বলেছিলেন, কিন্তু প্রাচীনকালের দার্শনিকরা পাশ্চাত্যে এই কথা বলেননি। পাশ্চাত্যের দর্শনে, রাষ্ট্র দর্শনে, পলিটিক্যাল থটে, পলিটিক্যাল ফিলোসফিতে সেখানেও কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মের যোগাযোগের কথা বলা হয়েছে। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রেও বলা হয় পলিটিক্যাল থট ধর্মনিরপেক্ষ নয়। রাষ্ট্রের শাসক তিনি ধর্মনিরপেক্ষভাবে শাসন কার্য পরিচালনা করবেন না। শাসক রাজা সুশাসন প্রতিষ্ঠার জন্য ধর্মীয় রীতিনীতি মেনে চলবেন, রাজার মধ্যে মরালিটি থাকবে, তিনি নীতিজ্ঞানহীন হবেন না, যেটা ম্যাকিয়াভেলি বলছেন রাজা নীতিজ্ঞানহীন হবে। আর প্রাচীন ভারতের এই রাজনীতির সঙ্গে যে ধর্মের যোগ, এটা হচ্ছে হিন্দু ধর্মের সঙ্গে রাজনীতির যোগ। নাম্বার 3 নাম্বার বৈশিষ্ট্য, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে পুরোহিত ব্রাহ্মণদের পরামর্শ মেনে রাজা শাসন কার্য পরিচালনা করতেন। ব্রাহ্মণদের পরামর্শ মানতেন মানে কি? সব পরামর্শ মানতেন না। এখানে ব্রাহ্মণদের পরামর্শ মানা না মানা এটা রাজার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করত। উপনিষদে কথা বলা আছে যে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে ক্ষত্রিয়দের প্রাধান্য বেশি ছিল। রাজা দেশ শাসন করবেন, এক্ষেত্রে পুরোহিতের সৎ পরামর্শ নেবেন। পুরোহিতের পরামর্শ দরকার, রাজা পরামর্শ করবেন পুরোহিতের সঙ্গে, কিন্তু পুরোহিত যদি কোনো খারাপ পরামর্শ দেন রাজা তা মানবেন না। তাই এই সুযোগে ক্ষত্রিয়দের প্রাধান্য বেশি ছিল। উপনিষদ গ্রন্থে কথা বলা আছে যে ক্ষত্রিয়দের সব থেকে বেশি প্রাধান্য ছিল। ক্ষত্রিয়দের সর্বাধিক মর্যাদার অধিকারী ক্ষত্রিয়রা। কেন? রাজাকে পরামর্শ দেন পুরোহিতরা, সেই পরামর্শ কিন্তু মানতে বাধ্য নয়, কিন্তু ক্ষত্রিয়রা দেশ রক্ষা করেন, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, ল অ্যান্ড অর্ডার মেনটেনে ক্ষত্রিয়দের ভূমিকা, আবার প্রতিরক্ষার ক্ষেত্রে ক্ষত্রিয়দের ভূমিকা। তাহলে রাজা প্রতিরক্ষাকে অমান্য করতে পারবে? আধুনিক যুগের রাষ্ট্রনায়করা এত এত বড় বড় কথা বলেন, দেশের সার্বভৌমত্বের কথা বলেন, দেশের জনসংখ্যা কথা বলে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, কিন্তু আসলে তো মিলিটারি যারা, তারাই তো দেশ রক্ষা করেন, কি তাই তো? তাই প্রাচীন ভারতবর্ষের ক্ষত্রিয়রা দেশ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতেন, তাই ক্ষত্রিয়দের প্রাধান্য ছিল। তাই প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার পলিটিক্যাল থটের ক্ষেত্রে ক্ষত্রিয়দের ভাবনা, ক্ষত্রিয়দের পলিটিক্যাল সেন্স, ক্ষত্রিয়দের রোল, এগুলি কিন্তু প্রাধান্য বিস্তার করেছিল। 4, প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এটা মনে করা হয়, বা প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য রাষ্ট্র এবং সমাজ সমার্থক। দেখো, আমরা নিরপেক্ষ বিচারে ভাবি, বা ঠিক এটা যে রাষ্ট্র আর সমাজ কিন্তু আলাদা। সমাজ অনেক আগে থেকেই তৈরি হয়েছে, আর রাষ্ট্র অনেক পরে তৈরি হয়েছে। এখানে বিতর্ক আছে। ঐশ্বরিক মতবাদীরা কি বলেন? রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারা। যুক্তিবাদী দার্শনিকরা কি বলেন? তারা বলেন যে রাষ্ট্র
চুক্তি করে জনগণ সৃষ্টি করেছে। তাহলে ঐশ্বরিক মতবাদের সঙ্গে চুক্তিবাদের পার্থক্য। ভাববাদী দার্শনিকরা বলেন রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্ট, আর রাষ্ট্র কোনো অন্যায় করতে পারে না। রাষ্ট্রের শাসক জনগণের কাছে কোনো কাজের জন্য জবাবদিহি করবে। তাহলে এই যে রাষ্ট্র আমরা দেখছি যে পরে সৃষ্টি হচ্ছে, সমাজ থেকে সৃষ্টি হয়েছে, আকাশ থেকে নয়। অবশ্য ভাববাদীদের বক্তব্য সমাজের বাইরে থেকে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। মার্ক্সবাদীদের বক্তব্য রাষ্ট্র সৃষ্টি হয়েছে সমাজ বিকাশের একটা বিশেষ স্তরে। উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক, এর মধ্যে সংঘর্ষ আছে, বিরোধ আছে। এই বিরোধকে প্রশমিত করবার জন্য, দূর করবার জন্য শাসক শ্রেণী, জমির মালিক, কৃতদাস মালিক, তারা রাষ্ট্রকে সৃষ্টি করেছে তাদের শ্রেণী স্বার্থকে বজায় রেখে। এবং যুগে যুগে ধনিক শ্রেণীর স্বার্থে রাষ্ট্র কাজ করে। আজকের পুঁজিবাদী সমাজে যতই গণতন্ত্রের কথা বলা হোক না কেন, যতই রিপাবলিকান স্টেটের কথা বলা হোক না কেন, যতই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক শাসকের কথা বলা হোক না কেন, যতই সংসদীয় গণতন্ত্র এর শাসনের কথা বলা হোক না কেন, এই শাসন যুক্তরাষ্ট্রীয় হোক আর এককেন্দ্রিক হোক, তো গণতন্ত্রে, উদারনীতি গণতন্ত্র, বিভিন্ন নামে এক একটা দেশের অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপটে এক একটা রূপ নিয়ে গণতান্ত্রিক সরকার চলছে। এ শাসন কার শাসন? এই শাসন হচ্ছে ধনিক শ্রেণীর শাসন। গণতন্ত্র কিন্তু সাধারণ মানুষের প্রতি মুহূর্তে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে। কি ভারত, ইউরোপের বিভিন্ন দেশে। তো যাই হোক, প্রাচীন ভারতবর্ষের যে যে রাষ্ট্র চিন্তা, সেখানে রাষ্ট্র আর সমাজকে আলাদা করা হচ্ছে না, কিন্তু রাষ্ট্র এবং সমাজ কিন্তু আলাদা। তবে এটা একটা বৈশিষ্ট্য যে প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্র এবং সমাজ এই দুটোই হলো সমার্থ। অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাই সমাজ পরিচালনা করেন, আর যারা সমাজ পরিচালনা করেন তারাই আবার রাষ্ট্র পরিচালনা করেন, অর্থাৎ কমন ব্যক্তি। এখানে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্যের কথা প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তাতে উল্লেখ করা হয়নি। 4 দেখো, 4 না 5 নাম্বার বৈশিষ্ট্য। প্রাচীন ভারতে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বর্ণাশ্রম প্রথাকে গুরুত্ব দেওয়া হয়েছে, রিয়ালিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি বর্ণাশ্রম প্রথা আর্য যুগে কিছু শিক্ষিত মানুষ তারা বলেছিল যে ব্রাহ্মণ কি করে হলো? সমাজে যারা পুরোহিত যারা শিক্ষিত তারা রাজাকে পরামর্শ দেন, এরা হলো ব্রহ্ম দেবতার মুখ থেকে সৃষ্টি হয়েছে, তাই এরা ব্রাহ্মণ। আর ব্রহ্ম দেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে যারা দেশ রক্ষা করছে, দেশকে শাসন করছেন, আইন শৃঙ্খলা বজায় রাখছেন, দেশকে রক্ষা করছেন বিদেশি শত্রুর হাত থেকে, তারা হলো ক্ষত্রিয়। কারণ হচ্ছে ওরা ব্রহ্ম দেবতার বাহু থেকে সৃষ্টি হয়েছে। মুখ উপরে না বাহু উপরে? মুখ উপরে। তাই ব্রাহ্মণদের সম্মান মর্যাদা বেশি। আর ব্রহ্মের বাহু থেকে যেহেতু সৃষ্টি হয়েছে ব্রহ্ম দেবতা, তাহলে এরা ক্ষত্রিয়, এদের সম্মান অপেক্ষাকৃত কম। আর ব্রহ্ম দেবতার থাই বা উরু থেকে যারা কৃষি কাজ করছো, তোমরা তো কৃষি কাজ করছো, তোমরা তো ব্যবসা করছো, আগে থেকে করছে মানুষগুলো, তাদের নাম দিয়ে দিল তোমরা বৈশ্য। আর এই যে আমরা নাম দিলাম ব্রাহ্মণ, অর্থাৎ শিক্ষিত লোকদের, আর যারা দেশ রক্ষা করছে তাদের আমরা নাম দিলাম ক্ষত্রিয়, আর আমরা নাম দিলাম বৈশ্য। এই 3 বর্ণেরই তো বাকি লোক সেবা করছে, 3 বর্ণের সেবা করছে, সেবামূলক কাজ করছে। এরা হলো ব্রহ্মদেবতার চরণ থেকে সৃষ্টি হয়েছে, তাই তোমরা হলো শূদ্র। এই যে 4টি বর্ণের নাম দিলেন, তার আগে আর্য যুগে মানুষের বিভাজন ছিল কৃষ্ণকায় আর শ্বেতকায়। কৃষ্ণকায় কারা? যারা কালো মানুষ, আর যারা শ্বেতকায় তারা হলো ফর্সা মানুষ। এই বিভাজন ছিল, কিন্তু কৃষ্ণকায় যারা ভারতে আগে থেকেই ছিল, বসবাস করত, আর যারা আর্য, যারা বাইরে থেকে এসেছে তারা ফর্সা।
তারা হলো শ্বেতকায়। এই বিভাজন ছিল আর্য অনার্য। সেই জায়গায় চলে আসলো ভারতের মানুষের মধ্যে 4টি বর্ণ নাম দিল। এরা শিক্ষিত মানুষেরা নিজেরাই নাম কিনে নিল, ব্রাহ্মণ আমরা, নিজেরাই নাম দিল ক্ষত্রিয় তোমরা, নিজেরাই নাম দিল শূদ্র তোমরা, নিজেরাই নাম দিল তোমরা তোমরা হলো বৈশ্য। এই 4টি, এটা হলো বর্ণাশ্রম প্রথা। এই বর্ণাশ্রম প্রথাকে গুরুত্ব দিয়ে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তা গড়ে উঠেছে। একটা কথা মনে রাখতে হবে, রাজনীতি অর্থনীতি নিরপেক্ষ নয়, রাজনীতি সমাজ নিরপেক্ষ নয়। তাই সামাজিক যে বিভাজন, সমাজে যে বর্ণাশ্রম প্রথা, এইটার উপরে গুরুত্ব দিয়ে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তা গড়ে উঠেছে। 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য কি? 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে রাজ্য পরিচালনার সব থেকে উপরে থাকবেন রাজা। কিং হলেন বা রাজা হলেন সর্বোচ্চ শাসক। রাজার উপরে কোনো ব্যক্তি নেই যে রাজাকে নিয়ন্ত্রণ করবে। রাজাই রাজ্যের মধ্যে জনগণ, শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী যারাই আছেন প্রত্যেকেই কিন্তু রাজার দ্বারা নিয়ন্ত্রিত হবেন। তাই আমরা রাজার দ্বারা নিয়ন্ত্রিত, রাজার দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাকে আমরা বলি রাজতন্ত্র। তাহলে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার সঙ্গে রাজতন্ত্র জড়িত, রাজতন্ত্র জড়িত। এই রাজা বাহুবলে বলিয়ান, শক্তিশালী হবে। দুর্বল লোক রাজা হলে হবে? কৌটিল্য বলেছিলেন, কি বলেছিলেন? রাজা হবেন দৈহিক দিক থেকে শক্তিশালী, রাজা হবেন দৈহিক দিক থেকে শক্তিশালী। এই বক্তব্যের সঙ্গে ম্যাকিয়াভেলির বক্তব্য মিল আছে। রাজা হবেন সিংহের মতো বলশালী, আর রাজা হবেন শৃগালের মতো ধূর্ত। অর্থাৎ রাজার ধূর্ত জ্ঞান, চালাক বুদ্ধি থাকবে। আবার রাজা দুর্বল হলে হবে না, শক্তিশালী, দুটো গুণই থাকবে। শৃগালের চালাকি বুদ্ধি আছে, চালাকি বুদ্ধি দিয়ে বিপদ মুক্ত হতে পারল না, তখন সেই জায়গায় দরকার হচ্ছে সিংহের মতো বল। আবার সিংহের বল আছে কিন্তু সে শক্তি দিয়ে বিপদ মুক্ত হতে পারছে না, তখন তার চালাকি বুদ্ধি থাকলে কাজে লাগতো। তাই 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 ম্যাকিয়াভেলি বলছেন এই রাজার মধ্যে দুটো গুণই থাকতে হবে। এখানে কৌটিল্য আরো অনেক কথা বলেছেন যে রাজার মধ্যে চালাকি বুদ্ধি থাকবে, রাজার মধ্যে ধূর্তামি থাকবে, রাজার বিচক্ষণতা থাকবে, রাজা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হবে, রাজার দেহে শক্তি থাকবে, রাজার মধ্যে নৈতিকতা থাকবে, চেতনা থাকবে, কনসাসনেস থাকবে, রাজা বোকা হলে হবে না। আর রাজার পরিবারে কিন্তু শত্রু থাকবে, সেই শত্রুকে বোঝার ক্ষমতা তার থাকতে হবে। রাজার সর্বত্রই শত্রুতা থাকতে পারে, তাই রাজাকে এতটাই বিচক্ষণ হতে হবে। পরিবারের মধ্যে যেমন পরিবারের হেড কর্তৃত্ব করেন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে, তেমনি ভাবে রাজা দেশের সব ক্ষেত্রে কর্তৃত্ব করবে। রাজা আইন তৈরি করবেন, আইনসভা থাকলেও আইনসভার মধ্যে রাজার কর্তৃত্ব থাকবে, আইনসভার আইন তৈরি কাজ রাজাই করবেন। শাসন বিভাগ অর্থাৎ আইন যেটা, সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে, আর ইমপ্লিমেন্ট করবে শাসন বিভাগ। এখানে মন্ত্রী থাকবেন, এখানে সরকারের কর্মচারী অরাজনৈতিক। প্রাচীন ভারতবর্ষে অমাত্য বলা হয়, অমাত্য মন্ত্রী, তারা হলো প্রশাসনিক দায়িত্বে থাকবে। তা প্রাচীন ভারতবর্ষের এই প্রশাসনিক দ্বারা দায়িত্বে থাকবেন, তারা রাজার দ্বারা নিয়ন্ত্রিত হবেন। পরিবারের হেড যেমন পিতা কর্তৃত্ব করেন পিতৃতান্ত্রিক সমাজে, তেমনি রাজ্যের শাসনকর্তা রাজা, এবং রাজা তিনি কর্তৃত্ব করবেন। আর রাজতন্ত্র বংশগত হবে, বংশগত রাজতন্ত্র। এটা প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য।
7 নাম্বার বৈশিষ্ট্য। 7 নাম্বার বৈশিষ্ট্য কি? প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাতে যে রাজতন্ত্রের কথা বলা হয়েছে, সেই রাজতন্ত্র ঈশ্বর দ্বারা সৃষ্ট। অর্থাৎ এখানে ঐশ্বরিক মতবাদকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ভাববাদ ঐশ্বরিক মতবাদকে গুরুত্ব দিয়েছে। রাজা হয়েছেন, তিনি হয়েছেন ঠিক, কিন্তু তাকে পাঠানো হয়েছে ঈশ্বরের দ্বারা। ঈশ্বর পাঠিয়েছেন। রাজা নিজেকে প্রচার করবেন, রাজা নিজেকে তুলে ধরবেন যে আমি ঈশ্বরের প্রতিনিধি। আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। কেন? আমি ঈশ্বরের দ্বারা প্রেরিত দূত। আমি অন্যায় করলে আমি পাপ করব, আমার সেই অন্যায় কাজের জন্য ঈশ্বরের কাছে শাস্তি পেতে হবে। আমি কেন অন্যায় করব? এই যে প্রচার, এটা হলো ঐশ্বরিক মতবাদ। রাজা ঈশ্বরের দ্বারা সৃষ্ট। রাষ্ট্র পরিচালনা হচ্ছে, রাষ্ট্রকে পরিচালনা করছে রাজা, তিনি ঈশ্বরের প্রেরিত দূত। আর জনগণ এই দূতের কাছে, রাজার কাছে আনুগত্য প্রকাশ করবে। এই আনুগত্য কিন্তু স্বাভাবিক আনুগত্য নয়। এই আনুগত্য হচ্ছে ব্লাইন্ড লয়ালিটি, এটাকে বলা হয়, অর্থাৎ অন্ধ আনুগত্য। কেন? আমরা রাজাকে মানছি না, আমরা রাজার প্রতিনিধি, আমরা ঈশ্বরের প্রতিনিধি রাজাকে মানছি। এই ভাবনা জনগণের মধ্যে থাকবে। রাজা তার কাজের জন্য জনগণের কাছে কোনো কৈফিয়ত দেবেন না। রাজা তার কাজের জন্য কৈফিয়ত দিবেন কার কাছে? রাজা তার কাজের জন্য কৈফিয়ত দিবেন ঈশ্বরের কাছে। এইটা হলো প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে জনগণের যে আনুগত্য, এটা হলো ধর্মভিত্তিক আনুগত্য, অন্ধ আনুগত্য। দেখো, আনুগত্য কাকে বলে? অর্থাৎ রাজার তৈরি আইন, রাষ্ট্রের আইন জনগণ মেনে চলবে। রাষ্ট্রের তৈরি আইনের বিরোধিতা জনগণ করবে না। জনগণের রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার, শাসকের অর্থাৎ রাজার বিরোধিতা করার কোনো অধিকার থাকবে না। 8 নাম্বার, দেখো, রাজা ঈশ্বরের দ্বারা সৃষ্ট, রাজা অন্যায় করবেন না, এটা বলা হলো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে আর একটা দিক হলো যে রাজা স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। এটাও বলা হচ্ছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে। রাজা স্বৈরাচারী হতে পারে, রাজা অন্যায় করবেন না, রাজা শাসন করবেন, ঈশ্বরের হয়ে শাসন করবেন, আগের পয়েন্টে বললাম। কিন্তু এই রাজা রক্ত মাংসের মানুষ, রাজা একজন ব্যক্তি, একটু তার বেশি যোগ্যতা থাকতে পারে। তো এই রাজা ঈশ্বরকে অমান্য করে, ঈশ্বরকে কেউ দেখতে পান না, ঈশ্বর নিরাকার শক্তি, যে বিশ্বাস করেন তার কাছে আছে, আর যে বিশ্বাস করেন না তার কাছে ঈশ্বর নেই। তাহলে রাজা ঈশ্বর কি করবে আমার, আমি দেশ শাসন করব। তো রাজা তার পরিবারের জন্য খারাপ কাজ করতে পারে, স্বার্থপরতা দেখাতে পারে। রাজা যারা ধনী তাদের স্বার্থেও রক্ষা করতে পারে, যারা গরিব তারা তো নীরবে থাকে, তারা সবকিছু মেনে নেয় গরিবেরা। আধুনিক রাষ্ট্রও কিন্তু গরিবেরা মেনে নেয়। আধুনিক রাষ্ট্র যতই উন্নত হোক, এই যে মাঝে পুঁজিবাদী রাষ্ট্রের আদর্শ ছিল কল্যাণকর রাষ্ট্র, এ রাষ্ট্র কি কল্যাণকর রাষ্ট্র? আজকে সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্ব, আজকে কোম্পানিগুলোর হাতে ক্ষমতা দিয়ে দিয়েছে। এই রাষ্ট্র সুবিচার করে কি? না, করে না। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতে, গোটা ভারতবর্ষে অরাজকতা চলছে, গণতন্ত্র ধর্ষিত হচ্ছে, সুবিচার নাই, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ একদিকে চলছে গরিব মানুষের উপরে, আর প্রভাবশালীদের সন্ত্রাসবাদ চলছে রাষ্ট্রীয় প্রশাসনের উপর। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে রাজা, প্রাচীনকালে অনেক রাজা স্বৈরাচারী হয়েছে। তো সেই স্বৈরতন্ত্র প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে। রাজা চরম স্বৈরাচারী হতে পারে, রাজা নিজের খেয়াল খুশি মতো চলতে।
তোমরা তো জানো যে ফরাসি বিপ্লবে যে রাজতন্ত্র ছিল বুর্বুর রাজতন্ত্র, ওই যে ষোড়শ লুই কি বলেছিলেন, আমি যা বলবো সেটা হলো আইন। চরম রাজতন্ত্রের সমর্থক চতুর্দশ লুই বলেছিলেন আই অ্যাম দ্য স্টেট, সর্বাত্মক রাষ্ট্রের কথা বলেছেন। তাহলে রাজা স্বৈরাচারী হবে, এটা ইতিহাস বলছে। প্রাচীন ভারতবর্ষে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল এবং রাজা ল মানতেন না। এ ল মানে কি, তার নিজের তৈরি লকে মানতেন। আইন বিশারদ, আইনজ্ঞ, তারা যে ল তৈরি করেন সেই লকে তিনি গুরুত্ব দিতেন, কাস্টমসকে অর্থাৎ সামাজিক প্রথাকে তিনি গুরুত্ব দেননি। তাহলে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে স্বৈরাচারী রাজতন্ত্র এটা রাষ্ট্রচিন্তার একটা বৈশিষ্ট্য। 9 নাম্বার, প্রাচীন ভারতবর্ষে আজকের আমরা আলোচনাতেই দেখলাম যে চরম রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র, বংশগত রাজতন্ত্র, তার পাশাপাশি কিছু রাজ্যে প্রাচীন ভারত আজকের মতো জাতীয় রাষ্ট্র ছিল না তখন। আজকের মতো তখন জাতীয় রাষ্ট্র ছিল না। প্রাচীন ভারতবর্ষে তোমরা জানো যে তোমার জনপদের কথা জানো, 27টা জনপদ ছিল, ষোড়শ মহাজনপদ, আরেকটু বড় রাষ্ট্র ছিল। তাহলে এছাড়াও বহু জনপদ, রাজ্য এসব ভাবে বিভক্ত ছিল এবং বিভিন্ন জনপদে, বিভিন্ন মহাজনপদে, বিভিন্ন রাজ্যে এক একজন করে শাসক ছিল। জাতীয় একটা রূপ গোটা ভারতবর্ষে ছিল না। তো কোনো জায়গায় প্রজাতান্ত্রিক সরকারও ছিল। দেখো, ষোড়শ মহাজনপদ, 16টা রাজ্য উত্তর ভারতে, আর্যাবর্ত বলা হয়। তো এই 16টা রাজ্যের মধ্যে 14টাতে রাজতন্ত্র ছিল, মনার্কি ছিল, আর দুটোতে রিপাবলিকান স্টেট ছিল। প্রজাতান্ত্রিক চরিত্রের শাসন সেটা হলো তোমার ব্রিজি আর মল্ল। এরকম অনেক রাজ্যে প্রজাতন্ত্র ছিল। প্রজাতন্ত্রে জনগণ গুরুত্ব পায়, প্রজাতন্ত্রে জনস্বার্থ, জনমত কে গুরুত্ব দিয়ে শাসক শাসন পরিচালনা করবেন। এই রিপাবলিকান স্টেট প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে। 10, তাহলে আমরা রাজতন্ত্র, চরম রাজতন্ত্র, স্বৈরতন্ত্র আমরা এসব দেখলাম। আমরা দেখলাম প্রজাতন্ত্রও দেখলাম। 10 নম্বরে হচ্ছে গণতন্ত্র। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য গণতন্ত্রকে গুরুত্ব দেওয়া এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দেওয়া। প্রাচীন ভারতবর্ষে রাজতন্ত্র ছিল, প্রাচীন ভারতবর্ষে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, বংশগত রাজতন্ত্র ছিল, প্রজাতন্ত্র ছিল, পাশাপাশি আমাদের এই বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্র আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র মানে জনগণের দ্বারা তৈরি সরকার, জনগণের দ্বারা তৈরি সরকার, জনগণের ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত মতামত প্রকাশের যে স্বাধীনতা, এটাই তো গণতন্ত্র। আর সরকার চেঞ্জ করার ক্ষমতা, সরকার গঠন করার ক্ষমতা গণতন্ত্রে জনগণের থাকে। আজকের দিনের যে গণতন্ত্র, এইরকম গণতন্ত্র ছিল না, কিন্তু প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গণতন্ত্র এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে আর ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, ক্ষমতা আর বিকেন্দ্রীকরণ, সমুদ্রগুপ্তের আমলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছিল। সমুদ্রগুপ্ত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন গুপ্ত যুগে। উত্তর ভারতের প্রথমে 6 জন রাজাকে পরাজিত করে ওই 6 জন রাজার 6টি রাজ্য নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন। তারপরে 3 জনকে পরাজিত করেছেন 3 জন রাজা, অর্থাৎ মোট 9 জনকে পরাজিত করে তাদের রাজ্য নিজের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু দক্ষিণ ভারতে 12টা রাজ্যের রাজাকে পরাজিত করে সেখানকার শাসন ভার নিজের হাতে না নিয়ে বা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত না করে তাদের রাজ্য নিজ নিজ রাজ্য ফিরিয়ে দিয়েছেন এবং করদ রাজ্যে পরিণত করেছেন, তাদের হাতে আবার ক্ষমতা দিয়েছে। এটা একটা আমরা বলতে পারি যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এবং আমরা ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে যে শাসক যদি থাকে তার পাশাপাশি
বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতা সাধারণ মানুষের স্তরে দিয়ে দেওয়া। দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্য ছিল, সেখানে ক্ষমতা গ্রাম স্তরে দিয়ে দেওয়া হয়েছিল। আজকে যেমন পশ্চিমবাংলা ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ভারতে যেমন ক্ষমতা বিকেন্দ্রীকরণ, গ্রাম স্তরে পঞ্চায়েতি রাজ, শহরে পৌরসভা, আর বড় বড় শহরে মহানগরীতে সেখানে কর্পোরেশন, এই শাসন চলছে। এটা হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এটা প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে স্থান পেয়েছিল। ক্ষমতা মূল একটা কেন্দ্রে কেন্দ্রীভূত না রেখে ক্ষমতা গ্রাম শহর স্তর পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে স্থানীয় ভিত্তিতে একটা বডি তৈরি করা, প্রশাসনিক বডি, তার হাতে ক্ষমতা দেওয়া, এটা হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তৃণমূল স্তরে সাধারণ মানুষকে বেশি বেশি করে প্রশাসনের সঙ্গে যুক্ত করা, এটা হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এটা প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ছিল। এবার 11 নম্বরে আমরা দেখব প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে মহাভারতে উল্লেখিত বক্তব্য, বেদের উল্লেখিত বক্তব্য। বেদের উল্লেখিত বক্তব্য মানে আর্য যুগের রাজনীতি, সমাজ, অর্থনীতি ইত্যাদি সম্পর্কে। কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে সেখানেও আছে। সেখানে আমরা দেখব, কি দেখব, মহাভারতে, বেদে, অর্থশাস্ত্রে চুক্তিবাদের কথা উল্লেখ আছে। চুক্তিবাদী, আমরা পাশ্চাত্যের দার্শনিকের ক্ষেত্রে চুক্তিবাদী দার্শনিক হিসাবে তুলে ধরি কাকে বলতো? ইংল্যান্ডের হবসকে চুক্তিবাদী দার্শনিক। তিনি বলেছেন চরম অরাজকতা ছিল প্রকৃতির রাজ্যে, মানুষ হিংসা পরায়ণ, বিদ্বেষ পরায়ণ, আর এই অরাজকতার হাত থেকে বাঁচার জন্য তারা নিজেরা চুক্তি করে একজন শাসককে ঠিক করেছেন এবং শাসকের হাতে তাদের শাসন করার চূড়ান্ত ক্ষমতা দিয়েছে, সার্বভৌম ক্ষমতা তাদের হাতে দিয়েছে, তাকে দিয়েছে। এবং শাসক নাগরিকদের জীবনের নিরাপত্তা রক্ষা করবে, সম্পত্তি রক্ষা করবে, নাগরিকদের স্বাধীনতা রক্ষা করবে। তার কারণ এইগুলো নেই সমাজ ব্যবস্থা, প্রথম থেকেই অরাজকতা। এটা হচ্ছে হবসের বক্তব্য। এটা তিনি বলছেন চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, চুক্তি করে রাজা তৈরি হয়েছে, ঠিক আছে। এবং লকের আমরা বক্তব্য, ইংল্যান্ডের উদারনীতিবাদী দার্শনিক, উদারনীতিবাদের জনক জন লক, তিনি তার টু ট্রেটিস অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে বলছেন চুক্তি করে মানুষ শাসক তৈরি করেছে, চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। সমাজে উনি কিন্তু হবসের মতো বলছেন না যে মানুষ হিংসা পরায়ণ, বিদ্বেষ পরায়ণ, একে অপরকে আক্রমণ করে। হিউম্যান নেচারটাকে হবস যেভাবে বিশ্লেষণ করেছে, লক কিন্তু উল্টো ভাবে ব্যাখ্যা করছেন। লক বলছেন যে মানুষ প্রথমে প্রকৃতির রাজ্যে সরল সাদাসিধে ছিল, খুব সুন্দর জীবন যাপন করতো, মানুষ শান্তিতেই বসবাস করত, কিন্তু সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি, স্বার্থবোধ, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি কারণে সমাজে অরাজকতা দেখা দিয়েছে। যে সমাজে ন্যায় ছিল, যে সমাজে মানুষ স্বাভাবিক অধিকার ভোগ করত, প্রকৃতির কাছ থেকে পাওয়া অধিকার, সুযোগ সুবিধা পেত মানুষ, আর মানুষ নিজেরাই কিছু নিয়ম মেনে চলত। এই নিয়ম বাইরে থেকে তৈরি হতো না, রাষ্ট্র তৈরি করতো না, সেই নিয়মের দ্বারা চলত। কিন্তু সেই জায়গায় অরাজকতা যখন সৃষ্টি হলো, সেই অরাজকতার হাত থেকে তারা নিজেরা বসে চুক্তি করে রাষ্ট্র সৃষ্টি করেছে, রাজা তৈরি করেছে। তারা লকের মধ্যে দুটো চুক্তি, একটা হচ্ছে রাজারা, একটা হলো জনগণ নিজেরা বসে আলোচনা করে রাজা দায়িত্ব দিয়েছে এবং শাসক তৈরি করেছে, আর রাজার সঙ্গে আলাদাভাবে বসে দ্বিতীয় চুক্তি যে তোমাকে আমরা দায়িত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু তুমি আমাদের সম্পত্তি রক্ষা করবা, তুমি আমাদের 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 জীবন রক্ষা করবা, তুমি আমাদের স্বাধীনতা রক্ষা করবা, স্বাধীনতা দিবা। এটা অরাজকতা সৃষ্টি হয়েছে, তো এটা হারিয়ে গিয়েছে, তাই তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। এরা হলো চুক্তিবাদী। যা রুশো চুক্তিবাদী, আমি এখানে আলোচনা করব, এখানে আমি উদাহরণ দিচ্ছি। তাহলে এই চুক্তিবাদী দার্শনিকদের মতো চুক্তি করে যে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, শাসক তৈরি হয়েছে, এই মহাভারতে এ কথা উল্লেখ আছে, আবার বেদে এ কথা উল্লেখ আছে,
উপনিষদেও এই কথা উল্লেখ আছে, অর্থশাস্ত্রেও ওই কথা উল্লেখ আছে যে রাজাকে সৃষ্টি করেছে জনগণ চরম অরাজকতার হাত থেকে বাঁচার জন্য, আর এই রাজাই সুশাসন প্রতিষ্ঠিত করবে, এটা রাজার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং রাজা যে নৈরাজ্য সৃষ্টি আছে সে নৈরাজ্য দূর করবে, নৈরাজ্য দূর করবে। মাৎসনাই সমাজে চলছে, বড় মাছ যেমন ছোট মাছকে গিলে গিলে খায়, তেমনি যারা সম্পদশালী, প্রভাবশালী, ধনশালী, শারীরিক দিক থেকে শক্তিশালী, বলিয়ান, শক্তিশালী, তারা দুর্বলকে হত্যা করছে। কোনো শাসক নেই যে তিনি ডিসিপ্লিন নিয়ে আসবে সমাজে, রাষ্ট্রে। এইটাই হলো মাৎসনাই, আর সেই মাৎসনাই দূর করবে শাসক। এটা হলো শাসকের দায়িত্ব। কারণ জনগণ চুক্তি করে শাসকের হাতে দায়িত্ব দিয়েছে, তুমি নৈরাজ্য দূর করবা, তুমি ইনডিসিপ্লিন কে দূর করে তুমি ডিসিপ্লিন ফিরিয়ে আসবা। এটা হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটি অন্যতম বৈশিষ্ট্য। 12 নম্বর, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার 12 নম্বর বৈশিষ্ট্য কি? এখানে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাতে বলা হচ্ছে যে স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, চরম রাজতন্ত্র ছিল, কিন্তু সব রাজা কিন্তু স্বৈরাচারী ছিল না। বহু রাজা ছিলেন গুণবান, বহু রাজা ধর্মকে গুরুত্ব দিতেন। ধর্ম মানুষের মনকে পবিত্র করে, ধর্ম অন্যায় করে না। অন্যায়, ধর্মের মাধ্যমে যে অন্যায়, ধর্মের নামে যে লোক ঠকানো, এটা হলো ব্যভিচার, অনাচার। এটাকে প্রকৃত অর্থে ধর্ম বলা যায় না। তাই প্রাচীন ভারতের অনেক রাজা সুশাসক হয়েছেন, রাজ্যের মধ্যে জনগণকে ভালোবেসেছেন। তিনি ধর্মের ধারক বাহক, তিনি ন্যায়পরায়ণ, নীতিপরায়ণ। প্রাচীন ভারতে তো সম্রাট অশোক, তোমরা তো জানো যে চণ্ডাশোক কি করে তোমার ধর্মাশোকে পরিণত হলো, সে কথা জানো। অনেক পাপ করেছে, 99 ভাইকে হত্যা করেছেন, কলিঙ্গ রাজ্য আক্রমণ করে 1 লক্ষ লোককে হত্যা করেছেন। সেই সময় যিশুর জন্মের 261 বছর আগে, তাহলে আজ থেকে 2200 বছর আগে এই ঘটনা উনি ঘটিয়েছেন। তাহলে সেও কিন্তু তার পাপ মুক্ত হবার জন্যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, অহিংসা পরম ধর্ম। এবং তিনি রাজ আদর্শ হিসাবে বলেছেন, সকল প্রজা মম সন্তান, সব প্রজা আমার সন্তানের মতো। আমি আর পাপ করব না, প্রজাদের কল্যাণ করব। প্রজাদের সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর অন্তর মিট করতেন, তাদের মতামতকে গুরুত্ব দিতেন। তিনি অহিংস নীতি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর বহু দেশে এই ধর্ম প্রচার করেছিলেন। তাহলে আমরা দেখছি যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সব রাজা কিন্তু স্বৈরাচারী ছিলেন না। অনেক রাজা মানবতাবাদী, অনেক রাজা মানবিক ছিলেন, মানব ধর্মকে গুরুত্ব দিয়েছিলেন। জাতিভেদ, অশোক তো জাতিভেদ বর্ণভিত্তিক ভাবে শাসন করেননি। তিনি তো ব্রাহ্মণদের আলাদা মর্যাদা দেননি বলেই তো ব্রাহ্মণরা তার উপরে বিরক্ত হয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিল। দণ্ড সমতা, অর্থাৎ অপরাধ করলে একই আইন ব্রাহ্মণের ক্ষেত্রে প্রয়োগ হবে, ক্ষত্রিয়র ক্ষেত্রে প্রয়োগ হবে, বৈশ্যের ক্ষেত্রে প্রয়োগ হবে, শূদ্রের ক্ষেত্রে প্রয়োগ হবে। ব্রাহ্মণ বলে কোনো রেহাই পাবে না। তিনি এতটাই অহিংস রূপ হয়েছিলেন যে নিজে মাংস খাওয়া বাদ দিয়েছিলেন। তাহলে আমরা দেখছি দয়াশীল রাজাও প্রাচীন ভারতবর্ষে ছিল, আবার নিষ্ঠুর রাজাও ছিল। তাই প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তাতে দয়াশীলতার যে আদর্শ সেটাও আছে। আবার পাশাপাশি দয়ালু রাজা, কর্তব্যপরায়ণ রাজা, তারও উপস্থিতি আমরা লক্ষ্য করছি। 13 নম্বর, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে একথা বলা হয়, একটা বৈশিষ্ট্য
কি রাজা রাজা ধর্ম পালন করবেন। এ কি ধর্ম? এটাকে বলা হয় রাজধর্ম। রাজা রাজধর্ম পালন করলে রাজধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে, স্বজন পোষণ থাকবে না, রাজা দুর্নীতি করবেন না, রাজার মন্ত্রী পরিষদ, রাজার অমাত্য যারা অফিসার, তারা তারা দুর্নীতি মুক্ত ভাবে রাজ্য চালাবেন। এইটাই হলো রাজধর্ম। রাজা যারা দুর্নীতি করেন তাদের প্রশ্রয় দেবেন না। যে রাজা দুর্নীতিবাজকে, মানুষ হত্যাকারীকে বীরের আখ্যা দিবে, বাঘের আখ্যা দিবে, বাঘের সঙ্গে তুলনা করবেন, সে রাজা কিন্তু রাজধর্ম পালনে ব্যর্থ। প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, ব্যর্থ যদি হন রাজা, আইন শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না, সুশাসন বজায় রাখতে পারছেন না, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। অথচ যারা আমলা, অমাত্য, তাদের নিরাপত্তা আছে, তাদের পরিবারের নিরাপত্তা আছে, শাসকের নিরাপত্তা আছে, সাধারণ মানুষের নিরাপত্তা নাই। এমন রাজ্য, এমন রাজ্যের শাসক, এমন রাজ্যের রাজা রাজধর্ম পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ। তিনি ন্যায়পরায়ণ না, তিনি কর্তব্য পরায়ণ নয়। কৌটিল্য বলেছেন, রাজা হবেন শক্তিশালী, রাজা হবেন বুদ্ধিমান, রাজা অতি অল্প সময়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন, রাজা বিচক্ষণ হবেন, কারা অন্যায় করছেন সেই বোঝার ক্ষমতা রাজার মধ্যে থাকবে। আর রাজা হবেন মানবিক, রাজা হবেন ধর্ম নিরপেক্ষ। রাজা পুরোহিতদের কথা শুনতে পারে কিন্তু অন্ধভাবে শুনবেন না, রাজা ব্যভিচারী হবেন না। এই রাজধর্ম কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে উল্লেখ করেছেন। রাজা 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 এমনই বিচারক হবেন, তিনি অল্প অল্প অপরাধ করলে অপরাধীকে ওই অপরাধের তুলনায় বেশি শাস্তি দেবেন না। আবার বেশি অপরাধ করলো, অপরাধের তুলনায় খুব কম শাস্তি দেবেন না। যতটুকু অপরাধ করবেন সেটা নিখুঁত ভাবে বিচার করে রাজা সেই কাজটা করবেন। এখানে স্বজন পোষণ, আত্মীয়, নিজেদের মানুষ, এসব বিবেচনা করবেন না। এ কথা কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে বলেছেন। তাই এই ধরনের রাজা, এই কাজ করলে রাজা, তাহলে জানতে হবে রাজা রাজধর্ম পালন। তাহলে রাজধর্ম যথাযথভাবে পালন, এটা প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটা অন্যতম বৈশিষ্ট্য। 14 নাম্বার, রাজা শাসন করবেন বর্ণকেন্দ্রিক। বর্ণকেন্দ্রিক শাসন করবেন। দেখো, প্রাচীনকালে সমাজ বর্ণভিত্তিক। হিন্দু সমাজে 4টি বর্ণের মানুষ আছে। সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শূদ্র, তারা 3 বর্ণ অর্থাৎ বৈশ্য, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, এদের সেবা করে। তো এই বর্ণ বিভাজন, এটা রাজা তুলে দিতে পারবেন না। রাষ্ট্রচিন্তাতে এই বর্ণ বিভাজন তুলে দেওয়া হবে এই কথাটা বলা হয়নি। শুধু বলা হয়েছে যে উচ্চ বর্ণের মানুষ তারা কখনোই নিম্ন বর্ণের মানুষকে অবহেলা করবে না। উচ্চ বর্ণের নিম্ন বর্ণের যদি বৈবাহিক সম্পর্ক হয় তাহলে রাজা এই ক্ষেত্রে বাধা দেবেন না। বর্ণ ব্যবস্থাকে মানবেন, কিন্তু বর্ণ ব্যবস্থাকে কেন্দ্র করে ওই যে ব্রাহ্মণরা বলতেন, কি বলতেন, যে ব্রহ্ম জ্ঞানের অধিকারী একমাত্র ব্রাহ্মণরাই হতে পারবে, অন্যরা কেউ হতে পারবে না। কিন্তু সেখানে বিবেকানন্দ বলেছেন, না, একথা ভুল। ব্রহ্ম জ্ঞানের অধিকারী ব্রাহ্মণরাও হতে পারবে যদি গুণ থাকে, আবার ক্ষত্রিয়রা হতে পারবে যদি তার গুণ থাকে, আবার বৈশ্যরা হতে পারবে এবং শূদ্ররা হতে পারে। কোয়ালিটি বেসিসে এটা বিচার করতে হবে। তাহলে বর্ণ ব্যবস্থার যে বর্ণকে ভিত্তি করে মানুষকে ঘৃণা করে,
এক বর্ণের মানুষ আর এক বর্ণের মানুষকে ঘৃণা করা, এইটাকে রাজা প্রতিরোধ করবে। কিন্তু বর্ণ ব্যবস্থাকে তুলে দেওয়ার জন্য রাজাদের কোনো ভূমিকা ছিল না। তাই প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে রাজা কাজ করতেন তা বর্ণকেন্দ্রিক কাজ। এবার হচ্ছে 15 নাম্বার, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্ষত্রিয়দের প্রাধান্য। ক্ষত্রিয়রা গুরুত্বপূর্ণ কাজ করেন। আজকের দিনে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাতে প্রায় রাষ্ট্রের মধ্যেই যুদ্ধ খেলা। গণতন্ত্রে তো ভোটের রাজনীতি না, ভোট পাওয়ার জন্য কৃত্রিম ভাবে প্রয়োজনে যুদ্ধের আবহাওয়া তৈরি করা, প্রয়োজন হলে উভয় দেশের সরকারই পুঁজিবাদী সরকার, তারা কিন্তু শান্তির বার্তার কথা বলে, যখন যেটা দরকার সেটা করে। তো প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যে ক্ষত্রিয়, তারা কিন্তু এতটা আধুনিক যুগের মতো জটিল ছিল না। ক্ষত্রিয়রা মনে প্রাণে যোদ্ধা, তারা দেশ রক্ষা করতেন আর তাদেরকে রাজা গুরুত্ব দিতেন। অর্থাৎ রাজা স্বৈরাচারী হোক আর রাজা দয়ালু হোক, পরধর্ম সহিষ্ণু হোক, পর সহিষ্ণুতা তার মধ্যে যদি থাকে, পরার্থতা, রেসপন্সিবিলিটি জনগণের কাছে যদি থাকে, তাহলে কিন্তু সবটাই কিন্তু ডিপেন্ড করছে ক্ষত্রিয়দের উপর। তাই ক্ষত্রিয়দের প্রশংসা করা হয়েছে প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে। তারা প্রশাসনকে ইমপ্লিমেন্ট করেছে, রাজা ডিসিশন মেকার, আর ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব হচ্ছে তোমার অরাজনৈতিক প্রশাসক ক্ষত্রিয়দের। তাই ক্ষত্রিয়দের শৌর্য, ক্ষত্রিয়দের বীর্য, তাদের সাহসিকতা, তাদের মেন্টালি এবং ফিজিক্যালি যে শক্তি, সেটাকে স্যালুট করার মতো রাজা সেটাকে গুরুত্ব দিতে। তাই প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে ক্ষত্রিয়দের প্রাধান্য ছিল, এ কথা বলা হয়। 16 নম্বরে কি, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাকে নীতিশাস্ত্র আর হচ্ছে রাষ্ট্রচিন্তাকে সমার্থক মনে করা হয়। নীতিশাস্ত্র আমরা ইউরোপের ক্ষেত্রে দেখেছি, ম্যাকিয়াভেলির আগে রাজনীতি বা রাষ্ট্রনীতি বা রাষ্ট্রচিন্তা আর নীতিশাস্ত্র মিশিয়ে ফেলা হতো, আলাদা ছিল না। রাজা নীতি জ্ঞান সম্পন্ন হবে, রাজার মরালিটি থাকবে, সেখানে আপত্তি করলেন কে? ম্যাকিয়াভেলি। তো ভারতের পাশ্চাত্য মতই ওই আধুনিক পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার আগে যেমন ধর্ম আর রাজনীতি আলাদা ছিল না, তেমনি ভাবে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাতে ধর্ম আর রাজনীতি, নীতিশাস্ত্র সমার্থক, একই অর্থে ব্যবহার হয়। তাহলে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা নীতিশাস্ত্রের দ্বারা প্রভাবিত হতো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা নীতি শাস্ত্রের সঙ্গে সম্পর্ক যুক্ত। 17 নম্বর পয়েন্ট কি? কূটনীতি। দেখো, আজকের দিনে পৃথিবীর বিভিন্ন দেশের সমর্থন দরকার। এই যে ভারত পাকিস্তানের ক্ষেত্রে তোমরা দেখছো যে ভারতের পক্ষে সমর্থন বেশি, সেইভাবে ভারত সুদূর প্রসারী পরিকল্পিত ভাবে তার ফরেন পলিসিকে সাজিয়েছে, এখনো সাজিয়েছে। আমেরিকাকেও চটাতে চাই না, আমেরিকা দোষ করলে আবার রাশিয়াকে চটাতে চাই না। তার কারণ পাঙ্গা নিতে হবে পাকিস্তানের সঙ্গে ভারতকে, পাঙ্গা নিতে হবে চীনের সঙ্গে, পাঙ্গা নিতে হবে বাংলাদেশের সঙ্গে, পাঙ্গা নিতে হবে তুরস্কের সঙ্গে, এবং আরো অনেক দেশ আছে, পাকিস্তানের পক্ষে অনেক আছে। এর জন্য কি কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে। তা প্রাচীন ভারতবর্ষে এরকম কূটনীতি ছিল না, তবে কূটনীতি ছিল
গোপন কূটনীতি ছিল, আবার প্রকাশ্য কূটনীতিও ছিল। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে দ্বাদশ অঙ্গে তত্ত্বে বলেছেন রাজা একটা রাষ্ট্র কিভাবে তার বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতিকে পরিচালনা করবেন সেটা রাজাকে ভাবতে হবে। কূটনীতি হচ্ছে পররাষ্ট্র নীতির হাতিয়ার। রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক, সেটাকে ইমপ্লিমেন্ট করে কে? কূটনীতি, ডিপ্লোম্যাটরা। ডিপ্লোম্যাটিক মিশন অফিস আছে প্রত্যেক দেশেই, প্রত্যেক দেশের ডিপ্লোম্যাটিক মিশন আছে। যাই হোক, প্রাচীন ভারতবর্ষে মডার্ন এজের মতো রাষ্ট্রচিন্তাতে কূটনীতি গুরুত্ব না পেলেও সেখানে কিন্তু কূটনীতির কথা বলা হয়েছে। প্রাচীন ভারতবর্ষে যদি কূটনীতি না থাকতো তাহলে চীনের সঙ্গে, প্রাচীন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল, প্রাচীন ভারতবর্ষের সঙ্গে পারস্যের সম্পর্ক ছিল, আরবীয় দেশগুলির সম্পর্ক ছিল, এগুলো ছিল কিন্তু। তাই প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে কূটনীতির স্থান ছিল। এবার হচ্ছে 18 নম্বর। 18 নম্বর হচ্ছে প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অর্থনীতির উপরে গুরুত্ব প্রদান। রাজনীতি, ধর্ম, নীতিশাস্ত্র এগুলো ডিপেন্ডেন্ট কার উপরে? ইকোনমির উপরে। তাই রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অর্থনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাচীন ভারতবর্ষে যেসব বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে এবং যেসব ষোড়শ মহাজন পদ, ছোট রাষ্ট্র রাজ্য এবং আরো জনপদ আরো ছোট, এই সমস্ত প্রত্যেকটা রাজ্যই কিন্তু তোমার অর্থনীতির উপরে গুরুত্ব দিয়েছে। যেমন মগধ এত শক্তিশালী হয়ে গেল, 16টা রাজ্যের মধ্যে ষোড়শ মহাজন পদ, তার মধ্যে মগধ এত শক্তিশালী কি করে হলো? তার প্রাকৃতিক সম্পদ ছিল, হাতি, জঙ্গল ছিল, হাতির একটা বিরাট সম্পদ, যুদ্ধে কাজে লাগাতো নিরাপত্তার সাথে, এবং একাধিক নদী বেষ্টিত এই মগধ রাজ্য। এবং এই মগধ বিশাল আধিপত্য বিস্তার করেছে, শক্তিশালী। মগধের রাজাদের বিরাট ভূমিকা ছিল, তাদের 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 মধ্যে তাদের মধ্যে পাওয়ার ছিল, পলিটিক্যাল পাওয়ার। সে সবটাই কিন্তু নির্ভর করছে কি? অর্থনীতি। বর্তমান কালে যেমন রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের আর্থিক নিরাপত্তা, রাষ্ট্রের সামরিক যে শক্তি বৃদ্ধি, সেটা তো অর্থ দরকার না? আজকে পাকিস্তান যুদ্ধ বিমান কিনছে, আগস্ট মাসে নিবে, 50% লেস করছে, চীন দিচ্ছে। তাহলে এখানে একটা সন্দেহ আছে যে ভালো টাকায় ভালো অস্ত্র আর কম টাকায় কম অস্ত্র। কেন এটা? পাকিস্তান ভিখারি একটা দেশ, এত ঋণ নিয়েছে চীনের কাছে, ঋণ পরিশোধ করতে পারে, চীন আরো দিতে চায়। পাকিস্তানের আজাদ কাশ্মীরের উপর দিয়ে অর্থনৈতিক স্বয়ংক্রিয় রাস্তা বানিয়েছে চীন, মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারে করবার জন্য বাণিজ্যিক ক্ষেত্রে। সেই সঙ্গে সঙ্গে পাকিস্তান যদি ট্যাপু করে, চীনের ড্রাগন বাহিনীকে ছট করে মোতায়েন করে পাকিস্তানের গলা টিপে হত্যা করবে। তাহলে সেই রকম, তাহলে অর্থনীতি একটা বিরাট ব্যাপার, অর্থনীতি একটা বিরাট ব্যাপার। তাই প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাতে অর্থ বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, আজকে আমরা যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সবগুলি দেখলাম, তা আমরা একটু সাম আপ করে একটা কনক্লুশন টাইপে বলবো যে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাতে আমরা দেখি ধর্মের স্থান আছে, নৈতিকতার স্থান আছে, চরম রাজতন্ত্র আছে, স্বৈরাচারী রাজতন্ত্র আছে, বংশগত রাজতন্ত্র আছে, আবার প্রজাতন্ত্র আছে, আবার গণতন্ত্র আছে, ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলা হচ্ছে, রাজধর্ম পালনের কথা বলা হচ্ছে, কর্তব্য পরায়ণের কথা বলেছে, আবার নাগরিকদের তোমার কর্তব্য পরায়ণ করবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, আবার ভাববাদের কথা বলা আছে, এবং চুক্তিবাদের কথাও আমরা দেখলাম প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে রয়েছে।
তাই প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা একটা স্বকীয় স্বকীয় কিছু বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা আছে এবং থাকবে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।